আলোচনা করব বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন। এই নাটকটি কেবলমাত্র একাদশ শ্রেণীর জন্য নয়, সমাজের সর্বস্তরের মানুষদের এই নাটকটি সম্পর্কে জানা প্রয়োজন। প্রথমেই আলোচনা করব আগুন নাটকটি সবার জন্য জানা প্রয়োজন কেন। না, এই নাটকে রয়েছে দিন আনা দিন খাওয়া মানুষের জীবনযাত্রা এবং এই কঠিন পরিস্থিতির প্রেক্ষাপটে খাদ্য সংগ্রহ করা এক বিরাট সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। একদিকে ব্রিটিশ শাসক এবং অপরদিকে এক শ্রেণীর মহাজন দোকানদারের শোষণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। পরিবারের খাদ্যাভাব মেটাতে অপরাগ গৃহকর্তার ও বহু ক্ষেত্রে রাতের ঘুম নষ্ট হয়, ধৈর্যচ্যুতি ঘটে। ভোর হওয়া মাত্রই একমাত্র চিন্তা চাল সংগ্রহ। বেলা বাড়লে চাল পাওয়ার আশা থাকে না বললেই চলে। সুতরাং একটানা লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করা বহু মানুষের পক্ষেই অসম্ভব হয়ে ওঠে। তাই পুত্রের নিশ্চিন্ত নিদ্রাকেও সে সহ্য করতে পারে না, কারণ পরিবারের প্রাথমিক চাহিদা ও অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে কোনো প্রকারে চাল সংগ্রহ করা প্রয়োজন। বিন্দুমাত্র বিলম্ব সেখানে খাদ্য সংগ্রহের পথে অন্তরায় হয়ে উঠতে পারে। তাই এইসব শ্রেণীর মানুষদের যে করুণ পরিণতি সেটাই নাটকে রয়েছে। এরপর সম্পূর্ণ আলোচনাটিকে কয়েকটি ভাগে ভাগ করেছি। সেগুলো কি কি? 1 নম্বরে আলোচনা করব নাট্যকারের পরিচিতি, 2 নম্বরে নাটকের প্রেক্ষাপট, 3 নম্বরে আলোচনা করব নাটকের উৎস, 4 নম্বরে আলোচনা করব পাঠ্যে অন্তর্গত শব্দার্থ, 5 নম্বরে চরিত্র ও তাদের চরিত্রের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য, 6 নম্বরে আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ টিকা, আর 7 নম্বরে আলোচনা করব বিষয় সংক্ষেপ। 8 নম্বর ভাগে আলোচনা করব আগুন নাটকের নামকরণ। 9 নম্বরে আলোচনা করব সংক্ষিপ্ত বিষয়বস্তু। 10 নম্বরে আলোচনা করব তাৎপর্যপূর্ণ আলোচনা এবং সবশেষে আলোচনা করব এই নাটকটি সমাজ বাস্তবতার ছবির দিক দিয়ে কতটা সার্থকতা লাভ করেছে। সম্পূর্ণ আলোচনাটিকে শোনার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। তাহলে প্রথমে আলোচনা করছি নাট্যকারের পরিচিতি। নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্ম ও বংশ পরিচয়। 1917 সালের 17 জুলাই অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলার রাজবাড়ী মহকুমার অন্তর্গত খানখানাপুর গ্রামে বিজন ভট্টাচার্যের জন্ম হয়। তার পিতা ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য ছিলেন স্কুলের আদর্শবান ও কুতভয় প্রধান শিক্ষক। মাতা সুবর্ণপ্রভা দেবী ছিলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, তরণী পত্রিকার সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদারের বোন। 1946 সালে মনীষ ঘটকের কন্যা মহাশ্বেতা দেবীর সঙ্গে বিজন ভট্টাচার্যের বিবাহ হয়। 1948 সালে তাদের একমাত্র পুত্র নবারুণ ভট্টাচার্যের জন্ম হয়। এই কবি পরিচিতির মধ্যে আলোচনা করব নাট্যকার তথা বিজন ভট্টাচার্যের রচনা সম্ভার। বিজন ভট্টাচার্যের প্রথম গল্প জাল সত্য প্রকাশিত হয় 1940 সালে। এছাড়াও তার মামা সত্যেন্দ্রনাথ মজুমদারের অরণি পত্রিকায় বেশ কিছু গল্প ও নাটক প্রকাশিত হয়। 1943 সাল থেকে 1977 সাল পর্যন্ত 35 বছরের সাহিত্য জীবনে বিজন ভট্টাচার্য পূর্ণাঙ্গ নাটক লেখেন প্রায় 15টি। তাঁর রচিত একাঙ্ক নাটকের সংখ্যা 9টি এবং তিনি একটি গীতিনাট্য ও রূপক নাটকও রচনা করেন। তিনি কিছু গল্প ও 3টি উপন্যাসও রচনা করেন। এমনকি বিজন ভট্টাচার্য বেশ কিছু গণসঙ্গীতেরও স্রষ্টা। ফ্যাসিবাদ বিরোধী জনযুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে 1943 সালে লেখেন তার প্রথম নাটক আগুন। তার রচিত অন্যান্য নাটকগুলি হচ্ছে জবানবন্দি 1943, নবান্ন 1944, অবরোধ 1947, যৌতুগৃহ 1951, গোত্রান্তর 1955 থেকে 57,
কোথাও আবার দেওয়া আছে গোত্রান্তর 1956 থেকে 57, মরা চাঁদ 1960, ছায়াপথ 1961, মাস্টারমশাই 1961, দেবী গর্জন 1966 থেকে 1969, কৃষ্ণপক্ষ 1966, ধর্মগোলা 1967, গর্ভবতী জননী 1969 থেকে 1971, আজ বসন্ত 1970, সোনার বাংলা 1971, চলো সাগরে 1977। তার রচিত একাঙ্ক নাটকগুলি হচ্ছে মরা চাঁদ, কলঙ্ক, জননেতা, সাগ্নিক, লাশ ঘুইরা যাউক, চুল্লি, হাঁসখালির হাঁস ইত্যাদি। রূপক নাটক স্বর্ণকুম্ভ, গীতিনাট্য জীবন কন্যা, চিত্রনাট্য নাগিন, 74.5, বসু পরিবার, তৃষ্ণা, ডাক্তারবাবু ইত্যাদি। এরপর আলোচনা করব তার পুরস্কার ও সম্মাননা। বিজন ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সঙ্গীত নাটক দৃশ্যকলা একাডেমি, কেন্দ্রীয় সঙ্গীত নাটক একাডেমি প্রভৃতি অনুষ্ঠান থেকে সম্মানিত ও পুরস্কৃত হয়েছেন। মৃত্যু 1978 সালে 18 জানুয়ারি তিনি মরা চাঁদ নাটকে পবন চরিত্রে অভিনয় করেন, কিন্তু তিনি জানতেন না যে এটাই ছিল তার শেষ অভিনয়। পরদিন 19 জানুয়ারি সকাল 9টার সময় ভবানীপুরের বাড়িতে তার প্রয়াণ ঘটে। এরপর আলোচনা করব নাটকের প্রেক্ষাপট। 19 শতকের প্রথম দিক থেকে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষের মধ্যে ধীরে ধীরে জাগরণ দেখা দেয়। প্রথম বিশ্বযুদ্ধের অর্থাৎ 1914 থেকে 1918 পরবর্তী সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ প্রবল হয়ে উঠতে থাকে। ইটালির মুসোলিনি, জার্মানির হিটলার, জাপান, স্পেন ক্রমশ আঘাত হানতে থাকে গণতান্ত্রিক শক্তিগুলির উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হতে থাকে। ইতিমধ্যে 1917 সালে রাশিয়ায় শ্রমজীবী মানুষের সংগ্রামে বলশেভিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী জারতন্ত্রের অবসান হয় এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই ঘটনা শোষিত নিপীড়িত মানুষের মনে আশা জাগায়। বহির্বিশ্বের ফ্যাসি বিরোধী মনোভাবের অভিঘাত এসে পড়ে ভারতের সমাজ, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতিতে। আমরা জানি জাপান এই সময় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত বর্মা সীমান্ত ছিল বিপুল শস্য ভাণ্ডার, তা পাছে জাপানের হাতে চলে যায় সেই আশঙ্কায় পোড়ামাটি নীতি অনুসরণ করে সমস্ত ধান পুড়িয়ে ফেলা হয়। ফলে অন্নাভাব ও দুর্ভিক্ষ দেখা দেয়। এই মন্বন্তরের হাত ধরে আসে মহামারী। এছাড়া 1942 সালে প্রাকৃতিক দুর্যোগ তথা সাইক্লোন এবং জলোচ্ছ্বাস হয়। এরূপ সংকটকালে সুযোগের অপব্যবহার করে কিছু আড়তদার, মজুতদার, দোকানদার চোরাকারবারি গজিয়ে তোলেন। গোটা সমাজ রাজনৈতিক ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে দুর্নীতি, কালোবাজারি, মন্বন্তর ও যুদ্ধের ফলে খাদ্য সংকট তৈরি হয়। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত শ্রেণীর প্রবল দুর্দশার ফলে মানুষের জোটবদ্ধ হওয়ার প্রয়োজন দেখা দেয়। এই রকম পরিস্থিতিতে 1942 সালে গঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টির ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘ এবং প্রগতি লেখক সংঘ। 1943 সালে মুম্বাইতে প্রতিষ্ঠিত হয় ভারতীয় গণনাট্য সংঘ। কলকাতা সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে তার শাখা সংগঠন। গণনাট্য সংঘের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে বিজন ভট্টাচার্য প্রথম থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাঁর আগুন 1943 সালের নাটকটি অভিনয়ের মধ্য দিয়ে গণনাট্য সংঘে যাত্রা শুরু হয়। ভারতীয় গণনাট্য সংঘ, সংক্ষেপে আইপিটিএ, 1943 সালের মে মাসে নাট্যভারতী রঙ্গালয়ে আগুন নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। এরপর আলোচনা করব আগুন নাটকের উৎস। 1943 সালের 23 এপ্রিল সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত অরণি পত্রিকায় বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন প্রকাশিত হয়। 1969 থেকে 70 সাল নাগাদ বহুরূপী পত্রিকায় এই নাটক পুনর্মুদ্রিত হয়। নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি।
বর্তমানে বিজন ভট্টাচার্য রচনা সংগ্রহ এই নাটকটি সংকলিত হয়েছে। এই নাটকটির বিশেষ সংক্ষেপ জানার আগে এই নাটকটি থেকে যে সমস্ত শব্দার্থগুলো জানা প্রয়োজন সেগুলো একটু আলোচনা করছি। প্রথম দৃশ্যে আমরা যে শব্দার্থগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে প্রত্যুষকাল মানে ভোরবেলা, ঠাহর মানে হচ্ছে নজর করা বা অনুধাবন করা, টুকি টুকি মানে হচ্ছে যৎ সামান্য বা ছোটখাটো, মেটে জ্বালা মানে হচ্ছে মাটির জ্বালা বা পাত্র, কাঁথা কাঁথা মানে হচ্ছে টুকরো কাপড় একত্রে সেলাই করে নির্মিত মোটা আস্তরণ বা শীত বস্ত্র বিশেষ। আজান আজান হচ্ছে নামাজ পড়ার জন্য সাধারণকে শাস্ত্র নির্দিষ্টভাবে আহ্বান করা বা ডাকা। নাইনির লাইনের বা সারির মধ্যে থাকা। ফর্সা ফর্সা হয়ে আল্লো মানে সকাল হয়ে এলো। রহম মানে হচ্ছে রকম বা ধরন। হা দে মানে হ্যাঁ গো। ক দিনী মানে বলো দেখি। দাঁতন কাঠি মানে হচ্ছে দাঁত মাজার জন্য নিম গাছের ডাল। জো মানে হচ্ছে উপায়। সওদা ব্যবসা বা বিক্রির জিনিসপত্র। নেত্য অর্থাৎ এটি একটি চরিত্র, নাম হচ্ছে নেতাই। দ্বিতীয় দৃশ্যে দেখতে পাবো যে সমস্ত শব্দার্থ সেগুলো হচ্ছে কৃষানি মানে হচ্ছে কৃষকের বউ বা চাষির বউ। হেটা মানে হচ্ছে কাপড়ের ফালি। কাস্তে মানে জানি আমরা সবাই শস্য কাটা যন্ত্র বিশেষ। চৈতেলি মানে হচ্ছে চৈত্র মাসের। কৈতি মানে বলা। পণ্ড মানে নষ্ট বা বরবাদ হওয়া। থে মানে হচ্ছে থেকে। তিষ্টুতি মানে তিষ্টতে বা টিকে থাকতে। হামলে মানে হচ্ছে হামবা রোগ করে। রব মানে অপেক্ষা করা। তাল মানে হচ্ছে ঝামেলা বা হাঙ্গামা। তৃতীয় দৃশ্য থেকে যে সমস্ত শব্দার্থ সেগুলো হচ্ছে ভোঁ মানে হচ্ছে স্টিমার বা কারখানা, ট্রেন প্রভৃতির বাঁশি বা সাইরেন। ফুলকি মানে হচ্ছে স্ফুলিঙ্গ বা আগুন। কুম্ভকর্ণ রামায়ণে বর্ণিত পৌরাণিক চরিত্র, লঙ্কাধিপতি রাবণের ভাই। সাঁঝের বেলা মানে সন্ধ্যাবেলা। দুত্তর মানে হচ্ছে বিরক্তি সূচক শব্দ। নিকুচি মানে দফা রফা বা শেষ করা। পো দেড়েক মানে হচ্ছে দেড় পোয়া ওজনের একক বিশেষ। এক পোয়া হলো প্রায় 250 গ্রাম পরিমাণ। কর্চ মানে হচ্ছে ধার বালি। পিত্তি মানে হচ্ছে পিত্ত, যকৃৎ থেকে নিঃসৃত তিক্ত রস বিশেষ। গাঁটের পয়সা মানে হচ্ছে সঞ্চিত অর্থ। ঘানি মানে সর্ষে, তিল প্রভৃতি পিষে তেল বের করা যন্ত্র বিশেষ, কঠিন পরিশ্রমের কাজ। পিণ্ডি মানে হচ্ছে অন্নের ডেলা। খামোখা মানে হচ্ছে বৃথা বা নিরর্থক। ট্যাকট্যাকানি কথা মানে হচ্ছে কঠিন কথা। ছিট মানে হচ্ছে ছাপযুক্ত রঙিন কাপড়। চতুর্থ দৃশ্য থেকে নেওয়া কয়েকটা শব্দার্থ। মধ্যবিত্ত মানে আর্থিক দিক দিয়ে ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্থাভুক্ত। সের ওজনের একক বিশেষ, প্রায় 1 কিলোগ্রাম পরিমাণ। দেওয়াত হওয়া মানে হচ্ছে এখানে ত্রাণ ব্যবস্থাকে বোঝানো হয়েছে। ম্যানেজার মানে হচ্ছে পরিচালক বা তত্ত্বাবধানকারী। মো সাহেব মানে হচ্ছে তোষামতকারী বা অনুচর বা চাটুকার। সিভিক গার্ড মানে হচ্ছে নগর রক্ষী। গমন উদ্যত মানে চলে যেতে উদ্যোগী। ড্রপ মানে হচ্ছে নাট্যমঞ্চের পর্দায় নেমে যাওয়া। পঞ্চম দৃশ্য থেকে নেওয়া শব্দার্থ। দিবালোক মানে দিনের আলো। সারবন্দি মানে সারিবদ্ধ। কিউ মানে হচ্ছে লাইন বা সারি। গবেষণা মানে হচ্ছে তথ্যানুসন্ধান। মুখর সরব। মন মানে ওজনের একক বিশেষ। সোম বলি পারিব না, সে আমি বলতে পারবো না। খামোকা অকারণ বা শুধুমাত্র। নাদুস নুদুস মানে হচ্ছে মোটা সোটা গোলগাল হৃষ্টপুষ্ট। তেল কুচকুচে মানে হচ্ছে নধরকান্তি সুস্বাস্থ্যের অধিকারী। ফতুয়া ছেলেদের পরিধেয় হাত কাটা সুতির পোশাক বিশেষ। স্বপ্রকাশ মানে হচ্ছে আপনা থেকে ব্যক্ত বা প্রকটিত হওয়া। বেচারি মানে হচ্ছে নিরুপায় ভাগ্যহীন নিরীহ লোক।
লটকানো মানে টাঙানো বা ঝুলানো। ন্যাকা মানে হচ্ছে ভালো মানুষের ভানগাড়ি। ধুনুচি ধুনো জ্বালানোর পাত্র। এক চোখে মানে পক্ষপাতিত্বে দেখা। পিটিয়ে মানে পিটিয়ে মেরে ফেলা। দিশি মানে হচ্ছে দেশির কথ্যরূপ, ধরন বা প্রকৃতি। ক্রোশ মানে ৮,০০০ হাত বা ২ মাইলের কিছু বেশি দীর্ঘ পরিমাণ পথ। দরবার মানে কারোর হয়ে সাহায্য প্রার্থনা করা। আলবৎ নিশ্চয়ই, অবশ্যই। হন্তদন্ত ব্যস্ত সমস্ত, অতি ব্যস্ত বা উৎকণ্ঠিত। বক্তিমে মানে হচ্ছে বক্তৃতা বা ভাষণ। সব চাউল খাউচি সবাই চাল খায়। এবে সব হই গিলা মানে এখন সবাই এক হয়ে গেল। তো তোমার বাণিজ্য আর চলিব কেমেতি মানে তো তোমার বাণিজ্য আর চলবে কেমন করে। নদে মানে হচ্ছে ফাঁকে বা ফাঁদে। নাজেহাল মানে হচ্ছে হয়রান বা নাস্তানুভূত। বিজ্ঞ মানে পণ্ডিত। প্রস্থান মানে হচ্ছে যাত্রা, এখানে মঞ্চ থেকে বিদায় নেওয়া। নিষ্প্রভ মানে প্রভা নেই যার বা দীপ্তি শূন্য, নিস্তেজ বা অনুজ্জ্বল। এরপরে আলোচনা করব চরিত্র চিত্র। অর্থাৎ এই নাটকে আমরা যেটা দেখতে পাবো যে অনেকগুলো মানুষ চরিত্র থাকলেও আগুন নাটকে ৪৩-এর মন্বন্তরপীড়িত ক্ষুধার্ত বা অনাহারগ্রস্ত জনতাই হচ্ছে এই নাটকের নায়ক। অন্যভাবে বলা যেতে পারে দুর্ভিক্ষগ্রস্ত দুঃসহ দুঃসময়ই হলো এই নায়কের প্রধান চরিত্র, এই নাটকের প্রধান চরিত্র। তাহলে যেসব মানুষ চরিত্রগুলো রয়েছে এবং তাদের যে বৈশিষ্ট্য রয়েছে সংক্ষিপ্ত আকারে আমি সেটা বলছি। প্রথম দৃশ্যে যে সমস্ত চরিত্র অবতারণা হয়েছে সেগুলো হচ্ছে পুরুষ। তার বৈশিষ্ট্য হচ্ছে সে সর্বহারা শ্রেণীর প্রতিভা। নেতার মা অপত্য স্নেহ এবং দায়িত্ববোধের অধিকারী। অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে নেতাই। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাবো কৃষাণ, যার বৈশিষ্ট্য হচ্ছে ভবিষ্যতের স্বপ্ন সন্ধানী। আর অন্যান্য চরিত্রগুলির মধ্যে রয়েছে কৃষাণী। তৃতীয় দৃশ্য থেকে যে চরিত্রগুলো পাই সেগুলো হচ্ছে সতীশ, যার বৈশিষ্ট্য হচ্ছে অনাহারে ক্ষিপ্ত, উন্মত্ত, দিশাহীন মানুষ। তারপরে হচ্ছে জুড়ন, তার বৈশিষ্ট্য হচ্ছে অবিবাহিত হওয়ায় উদাসীন ও চিন্তামুক্ত। তারপর চরিত্র হচ্ছে খিরি, যার বৈশিষ্ট্য হচ্ছে তিনি সতীশের অত্যাচারিত স্ত্রী। ফুলকি, তিনি হচ্ছেন সতীশ ও খিরির সন্তান। তারপরে চতুর্থ দৃশ্য থেকে যে সমস্ত চরিত্র পাই সেগুলো হচ্ছে হরে কৃষ্ণ, তার বৈশিষ্ট্য হচ্ছে ছাপোষা, মধ্যবিত্ত, কেরানি। তারপরে পাবো আমরা মনোরমা, যে হচ্ছে হরে কৃষ্ণের ঈশ্বর ভক্ত স্ত্রী। সবশেষে পঞ্চম দৃশ্যে আমরা যে সমস্ত চরিত্র দেখতে পাবো সেগুলো হচ্ছে উড়িয়া, অর্থাৎ উড়িষ্যা রাজ্য থেকে আসা শরণার্থী। সিভিক গার্ড, কর্মতৎপর এবং দরিদ্র বিদ্বেষী অত্যাচারী। যুবক, নাটকের নিহিতার্থের উচ্চারণকারী, অর্থাৎ আগুন নাটকের এই আগুন শব্দটি ব্যবহার করার একজন উল্লেখযোগ্য চরিত্র। তারপরে হচ্ছে মুসলমান, সকলের শুভচিন্তক। দোকানি, তার বৈশিষ্ট্য হচ্ছে অর্থলোলুপ, ধনী ব্যবসায়ী। আর অন্যান্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে হরে কৃষ্ণ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পুরুষ, যারা প্রত্যেকে চালের প্রত্যাশী হয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। গুরুত্বপূর্ণ টিকাগুলির মধ্যে প্রথমে আমি যে টিকাটি আলোচনা করব সেটি হচ্ছে গণনাট্য। অর্থাৎ গণনাট্য হলো রাষ্ট্রীয় ও সামাজিক শোষণ বঞ্চনার বিরুদ্ধে শ্রমজীবী, কৃষিজীবী ও সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিরোধের নাট্যচিত্র। শাসক শোষক অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণচেতনা জাগিয়ে তোলা গণনাট্যের লক্ষ্য, যাতে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে জনতা নিজেদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নিতে পারে। গণনাট্যে প্রধান ভূমিকা থাকে শ্রমিক, কৃষক ও মেহনতি জনতা। এরপরে যে সমস্ত টিকা সেগুলো হচ্ছে আজান। আজান শব্দের মূল অর্থ হচ্ছে ডাকা বা আহ্বান করা, যার মূল উদ্দেশ্য হলো অবগত করানো। এই শব্দের আরেকটি ব্যুৎপত্তিগত অর্থ হলো
আজুন, যার অর্থ হলো সোনা। কোরআনে মোট 5 স্থানে আজুন শব্দটি এসেছে। দিনে রাতে বিভিন্ন সময়ে 5 বার করে আজান দেওয়া হয়। এরপরের টিকা, দৃশ্যান্তর। নাটকের ক্ষেত্রে একটি দৃশ্য সাধারণত একটি সময়ে এক জায়গায় ঘটতে থাকা ক্রিয়াগুলিকে উপস্থাপন করে। ক্রিয়াগুলিকে ছোট ছোট অংশে ভাগ করা হয়, যাকে দৃশ্য বলে। নাটকের অগ্রগতির সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে যেতে থাকে। অগ্রবর্তী দৃশ্য থেকে পরবর্তী দৃশ্যে রূপান্তরকে দৃশ্যান্তর বলে। এরপরের টিকা, কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ হলো রামায়ণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যিনি লঙ্কাধিপতি রাবণের মধ্যম ভ্রাতা। কুম্ভকর্ণ, তার কানগুলি ছিল কুম্ভ তথা কলসির মতো বৃহৎ আকারের। রামায়ণে তার বিশালাকৃতির শরীর, ভয়ানক খাদ্যাভ্যাস এবং 6 মাস নিদ্রা ও 6 মাস জাগরণের কথা সর্বজন বিদিত। নাটকে ফুলকি ও তার মায়ের গাঢ় ঘুমের সঙ্গে কুম্ভকর্ণের ঘুমের তুলনা বা প্রসঙ্গটি এসছে। পরের টিকা, মো সাহেব। আরবি মুসাহিব শব্দ থেকে মো সাহেব শব্দের উৎপত্তি। মো সাহেব কথার অর্থ হিম অনুচর বা পার্শ্বচর। এদের চাটুকার বা খোসামুদেও বলা চলে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এরা কোনো ক্ষমতাবান ব্যক্তিকে মিথ্যে প্রশংসায় ভরিয়ে তোলে। এর পরের টিকা, কিউ। ইংরেজি কিউ বা কয়স্বই হস্য কিউ বলতে বোঝায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কোনো কিছুর জন্য অপেক্ষা। 1350 বঙ্গাব্দে দুর্ভিক্ষের সময় বাংলার বহু মানুষকে দিনের পর দিন এই কিউতে অপেক্ষা করতে হয়েছিল খাদ্য বস্ত্রের জন্য। এরপরে আমি এই নাটকের বিষয় সংক্ষেপে একটু আলোচনা করছি সংক্ষেপে। সেটা হচ্ছে 1943 সালে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অপরদিকে 50-এর মন্বন্তর। এই প্রেক্ষাপটে ভারতবর্ষে তথা বঙ্গদেশে খাদ্য এবং বস্ত্র সংকট ঘনিয়ে আসে। 1350 বঙ্গাব্দে বাংলায় যে মন্বন্তর হয়েছিল, তার ফলে সাধারণ মানুষের জীবনযাপনের দুর্বিষহতার কথা এই নাটকে প্রকাশিত হয়েছে। নাটকটি দৃশ্যে বিভক্ত স্কেচধর্মী। এই একাঙ্ক নাটকে শ্রমিক, কৃষক শ্রেণীর পাশাপাশি শহুরে মধ্যবিত্ত শ্রেণীর জীবন সমস্যাও প্রকটিত হয়েছে। ক্ষুধার জ্বালায় বিভিন্ন শ্রেণীর, ধর্মের, বর্ণের, জাতের মানুষের মধ্যে যে সমন্বয় শক্তির বিকাশ ও ঐক্যবদ্ধ, তা এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয়। এরপরে আলোচনা করব আগুন নাটকের নামকরণের সার্থকতা। অর্থাৎ নামকরণের মধ্যেই বিষয়বস্তুর আভাস লুকিয়ে থাকে। সাহিত্যে সাধারণত বিষয় অনুসারী, চরিত্র অনুসারী ও ব্যঞ্জন অনুসারী নামকরণ হয়ে থাকে। 5টি দৃশ্যে বিন্যস্ত একটি অঙ্গ বিশিষ্ট আগুন 1943 সালে নাটকটির শিরোনামেই নাট্যকার বিজন ভট্টাচার্য নাটকটির বিষয়বস্তুর আভাস দিয়েছেন। কিন্তু এই নাটকের নাম যে কেন আগুন হলো, ঘটনাধারা বিশ্লেষণ করলে শেষ দৃশ্যের আগে সেটা আমরা বুঝতে পারব। প্রথম দৃশ্যের শুরুতে পুরুষ চরিত্রটির প্রথম মুক্তির মাঝে নাট্যকারের বর্ণনায় আগুন শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে। অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। তৃতীয় দৃশ্যের শুরুতে জানা যায় সতীশের মেয়ের নাম ফুলকি। এ নামের অর্থে আগুনের আভাস আছে। ফুলকি মানে হচ্ছে স্ফুলিঙ্গ। এই দৃশ্যেই সতীশের চতুর্থ সংলাপে আগুনের ব্যঞ্জনা প্রথম স্পষ্ট হয়ে ওঠে, যা শেষ দৃশ্যে আরো বিশদে প্রকাশিত হয়েছে। তৃতীয় দৃশ্যে সতীশ বলেছে, এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। চতুর্থ দৃশ্যের প্রথমেই হরে কৃষ্ণর উক্তিতে আক্ষরিক অর্থে আগুনের প্রসঙ্গ আস্তে আস্তে আসেনি, এসেছে উনুনের প্রসঙ্গ। কিন্তু কয়লার অভাবে যে উনুনে আগুন জ্বলেনি, চা নেই, চিনি নেই, খালি আছে চুলোটা, তা আবার কয়লার অভাব। অর্থাৎ নাটকের প্রায় শেষের দিকে পঞ্চম দৃশ্যে আগুন নামের মাহাত্ম্য বোঝা যায়। চালের লাইনের ভিড়ে সিভিক গার্ডের ঔদ্ধত্যে সবাই যখন ক্ষিপ্ত, উত্তেজিত হয়ে ওঠে, লাইন ভেঙে তুমুল গন্ডগোল শুরু হয়। বাকবিতণ্ডা, গালিগালাজ চলতে থাকে।
এই পরিস্থিতিতে জনৈক যুবক হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, আগুন আগুন। মুহূর্তে গোলমাল থেমে যায়। জনতা জানতে চায়, কোথায়, কিসের আগুন? যুবক হাত জোড় করে বলে, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। অর্থাৎ এই পেটের আগুন, খিদের আগুনের কথা এর আগে সতীশ বলেছে। এখানে এই আগুন নাটকের নামকরণ ব্যঞ্জনাবহ হয়ে উঠেছে। মন্বন্তর পীড়িত দুর্ভিক্ষ তাড়িত সাধারণ বাঙালি, গরিব থেকে মধ্যবিত্ত মানুষ সকলেই ভুখা নিরন্ন হয়ে আছে। একেই অনাবৃষ্টিতে চাষবাস না হওয়া, ফসল ফলেনি, মাঠে ফসল যেটুকু ছিল তাও মাঠেই শুকিয়ে গিয়েছে। বেশি পয়সা দিয়েও চাল ডাল চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। সুযোগ বুঝে মজুতদাররা কালোবাজারি শুরু করেছে, ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একদিকে অসহায় মানুষের খিদের আগুন, অন্যদিকে সাম্রাজ্যবাদীরা লাগিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন। স্বার্থান্বেষী মজুতদার কালোবাজারিদের লোভের আগুন মানুষের খাদ্য সুরক্ষাকে গ্রাস করেছে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মূল্যবোধ ও নৈতিকতা লোভের কাছে বোস মেনেছে। মন্বন্তরকে উপলক্ষ করে মনুষ্যসৃষ্ট নানাবিধ আগুন অসহায় মানুষের পেটের আগুনকে দ্বিগুণ করে তোলায় বেঁচে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই এই সমস্ত দিক বিচার করে বলা যায়, আগুন নাটকের নামকরণ অত্যন্ত ব্যঞ্জনাধর্মী ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এরপরে আলোচনা করব এর বিষয়বস্তু, নাটকের বিষয়বস্তু। অর্থাৎ আগুন নাটকটির মূল বিষয়বস্তু হলো 43-এ মন্বন্তর এবং তার ফলে সৃষ্ট খাদ্যাভাব। সেই সময়ে বঙ্গদেশে অনাবৃষ্টির কারণে পর্যাপ্ত পরিমাণে ফসল ফলেনি। ক্ষেতের শস্য ক্ষেতেই শুকিয়ে নষ্ট হয়ে যায়, ফলে তোলা বাজারে চাল ডাল অন্যান্য খাদ্যশস্যের অভাব দেখা দেয়। মজুতদাররা মজুত খাদ্য কালোবাজারের মাধ্যমে চড়া দামে বিক্রি করে মুনাফা করা শুরু করে, আর হাজার হাজার মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাতে থাকে। রেশনিং ব্যবস্থার মাধ্যমে কোনো কোনো দোকান থেকে বেশি দামে স্বল্প পরিমাণে চাল দেওয়া হয়। সবাই লাইনে দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কেউ কেউ চাল পায় না। দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, কেরানি, হিন্দু, মুসলমান, বাঙালি, উড়িয়া সকলেই এক সারিতে এসে দাঁড়ায় একটু চালের আশায়। খিদে সব বিভাজন, সব ভেদাভেদ ভুলিয়ে সবাইকে এক করে দেয়। শেষ দৃশ্যে উড়িষ্যা ব্যক্তি বলে, খাওয়ার জন্য সবারই চাল দরকার। অর্থাৎ 5টি দৃশ্যে বিন্যস্ত আগুন নাটকটি টুকরো টুকরো ঘটনার সমষ্টি হলেও এক সামগ্রিকতার ইঙ্গিতবাহী। ভিন্ন ভিন্ন পরিবেশ পরিস্থিতিতে ধর্ম, শ্রেণী, জাত নির্বিশেষে, এক কথায় কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, শহুরে, কেরানি প্রায় সকলেই চাল সংগ্রহের জন্য রেশনের লাইনে দাঁড়িয়ে পড়েছে। নাটকের প্রথম দৃশ্যে ভোরের আজানের শব্দ ভেসে আসে, মরগের ডাক শোনা যায়। সেই গ্রামেরই কোনো এক পরিবারের গৃহকর্তা তার স্ত্রীকে সজাগ করে এবং কিভাবে সকাল সকাল রেশনের লাইনে গিয়ে চাল সংগ্রহ করতে হবে সে ব্যাপারে তাকে সচেতন করে দেয়। দ্বিতীয় দৃশ্যের শুরুতেই জনৈক কৃষাণ কাস্তে নিয়ে পিঠ চুলকাতে চুলকাতে কৃষাণীকে বলে কিভাবে খুব সকালেই রেশনের লাইনের প্রথম দিকে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে হবে তা নিশ্চিন্ত করতে হবে। তৃতীয় দৃশ্যের সূচনাতেই শোনা যায় দূরের কারখানার বাঁশির শব্দ। সম্ভবত সেই কারখানাতেই কাজ করে সতীশ ও জুগন নামক দুজন শ্রমিক। সতীশের পরিবারে রয়েছে তার স্ত্রী ক্ষিরি ও মেয়ে ফুলকি। জুগন এখনো সংসার পাতেনি, সে একলা মানুষ, কারখানার কাজ করে সময় মতো দুমুঠো চাল জোটাতে পারে না। না পারার হতাশা ফুটে উঠেছে তাদের কথায়। এমনকি এই অভাব অনটনকে কেন্দ্র করে সতীশের সঙ্গে তার স্ত্রীর ঝামেলা হয়। নাটকের চতুর্থ দৃশ্যে স্থান পেয়েছে কোন এক শহুরে মধ্যবিত্ত আপাত সচ্ছল পরিবারের কাহিনী। কেরানি স্বামী হরেকৃষ্ণ ও তার গৃহবধূ মনোরমার কথাতে ঘুরে ফিরে সেই দুষ্প্রাপ্য চাল ডালের কথাই এসেছে। নাটকের পঞ্চম দৃশ্যে দেখানো হয়েছে এক চলমান কিউ। সেখানে জোর হট্টগোল হচ্ছে, আর লাইনে দাঁড়ানো মানুষগুলির বিভিন্ন ধরনের সমস্যা হলেও তাদের মিল এক জায়গায়, সকলেই চালের প্রত্যাশী। মনে হয় বিপুল খাদ্যাভাব ও দুর্গতির
কিনারা থেকে উঠে এসে সকলেই এক লাইনে দাঁড়িয়েছে। আর এই সারিবদ্ধ মানুষগুলির মধ্য থেকেই জনৈক পুরুষ সচ্চারে বলে ওঠে, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। এইভাবেই প্রগতিবাদী সাম্যের জয়গান শোনা যায়, প্রচারিত হয় সকলের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সুতরাং প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে কোনরূপ বিদ্রোহ ঘোষণা না করে নাট্যকার তার নাটক রচনার প্রথম প্রয়াসে কিছু কোলাজের মধ্য দিয়ে সেকালের জীবন্ত কিছু ছবিকে তুলে ধরেছেন। এরপর আলোচনা করব তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ। অর্থাৎ আমরা প্রথম দৃশ্যে পাবো শাক পাতা বিক্রি করা এক পরিবারের ছবি, অর্থাৎ হতদরিদ্র এক পরিবারের করুণ ছবি। দ্বিতীয় দৃশ্যে দেখতে পাবো এক কৃষক পরিবারের করুণ চিত্র। তৃতীয় দৃশ্যে দেখতে পাবো কারখানার শ্রমিক পরিবারের চরম খাদ্যাভাব। 4 নম্বরে দেখতে পাবো বা 4 নম্বর দৃশ্যে সাধারণ চাকুরিজীবী মধ্যবিত্ত পরিবারের সকলেরই একই অবস্থা। পঞ্চম দৃশ্যে দেখতে পাবো ধর্ম বর্ণ বৃত্তি নির্বিশেষে সকলেই একই চালের লাইনে দাঁড়িয়ে থাকার ছবি। অর্থাৎ গণনাট্য আন্দোলনের অন্যতম প্রধা বিজন ভট্টাচার্য তার সর্বাধিক প্রচারিত নবান্ন নাটকের ভূমিকায় বলেছেন যে তদানীন্তন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে আগুন ছিল এক পরীক্ষামূলক ক্ষুদ্র নাটিকা। অর্থাৎ গণনাট্যের উদ্ভাবনে নেপথ্যে ছিল তখনকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যকর। অন্যদিকে বাংলা থিয়েটারের আদি পর্বে সমাজের বিশিষ্ট ধনী শ্রেণীর পৃষ্ঠপোষকতায় তাদেরই বাড়িতে বসত শখের থিয়েটার। বিশিষ্ট মানুষেরা দর্শক হিসেবে সেখানে আমন্ত্রিত হতেন। 1872 সালে গিরিশচন্দ্র ঘোষের প্রচেষ্টায় ন্যাশনাল থিয়েটার বা সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ মানুষ টিকিট কেটে নাটক দেখার সুযোগ পায়। বাংলা নাটকের আদি ও মধ্যপর্বে রচিত এই অভিনীত হয় মূলত পৌরাণিক মধ্যবিত্তের পারিবারিক জীবনকেন্দ্রিক নাটক। আলোচ্য নাটকটি আঙ্গিক বিচারে একাঙ্ক নাটক। ভিন্ন ভিন্ন 5টি দৃশ্যের নাট্যকলাজ যেন মূলসুর বিচ্যুত নয়। সমকালীন পরিবেশ ও আর্থসামাজিক অবস্থা থেকে উঠে আসা প্রতিটি চরিত্রই জীবন্ত। তাদের সংলাপ, তাদের বয়স, পারিবারিক অবস্থান ও শ্রেণী মানুষকে ছিনিয়ে নেয়। নারী চরিত্র ও পুরুষ চরিত্রের সংলাপের সূক্ষ্ম ফারাক বোঝা যায়। কৃষক, শ্রমিক, কেরানি, সিভিক গার্ড, ওড়িয়া ব্যক্তির ভাষার ভিন্নতা সংলাপে নিপুণভাবে ফুটে তুলেছেন নাট্যকার। স্থান, কাল, পরিবেশ বোঝানোর জন্য মঞ্চে কিভাবে আলোর ব্যবহার করতে হবে তার সুচারু নির্দেশ দিয়েছেন বিজন ভট্টাচার্য। নাটকের প্রায় শেষ দিকে যখন আগুন বলে ছুটে আসে এক যুবক এবং বলে, আগুন 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 জ্বলছে আমার পেটে, তখনই নাটকের ক্লাইম্যাক্স বা শীর্ষবিন্দু রচিত হয়। বাঁচতে গেলে মিলেমিশে থাকতে হবে এবং এই বোঝাটাই দরকার। এই অংশে ক্যাথারসিস বা ভাবমক্ষণ ঘটে দর্শক ও শ্রোতা পাঠকদের মনে। এই ছবি একজন উচ্চমানের নাট্যকারের নাট্য দক্ষতার পরিচয়। অর্থাৎ তাৎপর্যের দিক থেকে দেখতে গেলে আগুন নাটকে 5টি আপাত পৃথক দৃশ্যের মাধ্যমে খাদ্য সংকটের সামগ্রিক চিত্রকে তুলে ধরেছে। সবশেষে আলোচনা করব নাটকের মধ্যে সমাজ বাস্তবতা। অর্থাৎ মন্বন্তরের কালো ছায়া সমাজের সর্বস্তরের মানুষকে যে কিভাবে দিশেহারা করে তোলে তার বাস্তবতার ছবি আমরা দেখতে পাবো এই আগুন নাটকের মধ্যে। বিশ্বে একসঙ্গে অসংখ্য মানুষ মারা যাওয়ার সবচেয়ে প্রধান 3টি কারণ হলো মহামারী, যুদ্ধ ও দুর্ভিক্ষ। কখনো এই দুর্ভিক্ষ এসেছে যুদ্ধের পর, কখনো মহামারী বা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পর, কোথাও আবার শাসন ব্যবস্থাই দুর্ভিক্ষকে ডেকে এনেছে। সালটা 1943, বাংলায় 1350 বঙ্গাব্দ। বঙ্গদেশ তথা সমগ্র ভারতবর্ষে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে চলছে স্বাধীনতা সংগ্রাম। এমতাবস্থায় প্রাকৃতিক দুর্যোগের দশর হয়ে মন্বন্তরের আঘাত এসে পড়ে অবিভক্ত বাংলায়। আমরা লক্ষ্য করলে
দেখব যে কোনো বিপর্যয়ের মুখে নারী ও পুরুষদের অবস্থা সব থেকে করুণ হয়ে ওঠে। 43-এর মন্বন্তর এর ব্যতিক্রম নয়। বিশেষ করে এই মন্বন্তরে শাসকের ইন্ধন থাকায় নারীরাই হয়ে উঠল সফট টার্গেট। নারীদের অপহরণ, নির্যাতন, বেচাকেনা সবই নির্বিবাদে চলতে লাগলো। ক্ষুধায় কাতর নারী জাতি তখন প্রাণ রক্ষার্থে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে নামল। অন্তর্মহলের অবগুণ্ঠিতা নারী খিদের জ্বালায় লঙ্গরখানার লাইনে এসে দাঁড়ালো। রেশন দোকান থেকে ছিনিয়ে নিল খাদ্যদ্রব্য। মন্বন্তরের প্রভাবে বিধ্বস্ত পুরুষ জাতি তখন নারীকে রক্ষা করতে অক্ষম হলেও অবহেলিতা নির্যাতিতা নারীরা সমাজে এভাবেই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল। পরবর্তীকালে নারী জাতির এই বহুমুখী আগ্রাসনই তাদেরকে আত্মপ্রতিষ্ঠায় সহায়তা করে। নারী আন্দোলনের প্রথম এবং প্রাথমিক পদক্ষেপের সূচনা হয়। নারীদের এই রূপান্তরের প্রতিফলন সাহিত্যেও ঘটেছে এই পাঠ্য আগুন নাটকটিতে। এতক্ষণ সমগ্র নাটকটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অপরকে শেয়ার, লাইক, কমেন্ট করে জানাবেন নিজেদের মতামত। ধন্যবাদ।